বেশ কয়েকটা ডিপিএসসিতে অলরেডি কিন্তু লিস্ট পৌঁছে গেছে কাউন্সেলিংয়ের জন্য। হয়তো আজকের মধ্যেই বা আগামী কালকের মধ্যেই জেলার রাজ্যের সমস্ত জেলার ডিপিএসসিগুলোতে লিস্ট পৌঁছে যাবে কাউন্সেলিং করার জন্য। তো যে যে জেলার জন্য লিস্ট ইতিমধ্যেই পৌঁছে গেছে, হয়তো তোমরা সবাই জেনেও গেছো যে মালদা, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রে কিন্তু অলরেডি লিস্ট চলে এসছে। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন জেলার ক্ষেত্রে কোন কোন ক্যাটেগরির প্রার্থীরা নিজের জেলায় পাবে, অর্থাৎ জেলাভিত্তিক যে ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি সেখানে নিজের নিজের জেলায় সে পাচ্ছে কিনা আমরা রাজ্যের প্রতিটি জেলার প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ ধরে ধরে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কালকে একটা কেস রয়েছে, তার জন্য কি কোনো ইম্প্যাক্ট পড়বে, তার জন্য কি কোনো ডিপিএসসি নোটিশ দিচ্ছে না কিনা। এছাড়াও আমরা আলোচনা করব যে অনেকেই হয়তো ভ্যাকেন্সি দেখে অন্য জেলায় অ্যাপ্লাই করে ফেলেছিলেন, এবার এখন পস্তাচ্ছেন, নিজের র্যাঙ্ক ভালো হয়েছে, ভাবছেন যে আমি নিজের জেলায় করলেই ভালো করতাম, এখন তাদের করণীয় কি। এবং যারা নিজের জেলায় সিলেক্ট হচ্ছেন না, হয়তো একটু দূরের দিকে র্যাঙ্ক করেছেন, তারা অন্য জেলার ডিপিএসসির সাথে কিভাবে যোগাযোগ করবেন, ডিপিএসসির অ্যাড্রেস বা ফোন নাম্বার কিভাবে পাবেন, আমরা সমস্ত জেলার যে ডিপিএসসি সেগুলোর কন্ট্যাক্ট নাম্বার কিভাবে পাবেন বা এই ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব যে প্রত্যেকটি জেলার ডিপিএসসিতেই কিন্তু হয়তো ইতিমধ্যেই কাউন্সেলিংয়ের যে লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্টেট লেভেল কাউন্সেলিং করানোর লিস্ট কিন্তু পৌঁছে গেছে। তোমরা যদি মালদা জেলার ক্ষেত্রে বা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বা আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে যে লিস্টগুলো ঘুরে বেড়াচ্ছে মিডিয়াতে, পিডিএফটা ঘুরে বেড়াচ্ছে, তোমরা যদি দেখো সেখানে লক্ষ্য করবে যে শেষের দিকের পাতাগুলো কিন্তু স্টেট লেভেল কাউন্সেলিং করার লিস্ট, যাদের র্যাঙ্ক একটু পিছনের দিকে আছে। যদিও এখনই বলে রাখি যে আমরা আলোচনা করব কারা নিজের জেলায় পাবে বা কাদেরকে অন্য জেলায় যেতে হবে। তো এই রেকমেন্ডেশন কিন্তু ডাব্লিউবিবিপি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে বিভিন্ন ডিপিএসসিগুলোতে পাঠানো হয়েছে। এবং যেটা বলতে হয়তো তোমাদের শুনতেও খারাপ লাগবে যে সবাই নিজের জেলায় পাবে না, হয়তো 90%-এরও বেশি সংখ্যক ক্যান্ডিডেটরা নিজের নিজের জেলায় তারা পেয়ে যাবে। খুব কম সংখ্যক বা সীমিত সংখ্যক ক্যান্ডিডেটদেরকেই কিন্তু তাদের পাশের জেলায় বা অন্য জেলায় যেতে হবে। কোন কোন জেলায় পাবে না পাবে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করছি। তো প্রথমেই যেটা আমরা বলবো যে মালদা জেলার ক্ষেত্রে যেটা আমাদের হাতে এসেছে যে মেমো নাম্বার 117 ডাব্লিউবিবিপি 2024 ডেটেড 3/2/2024 ক্ষেত্রে। তো এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে তোমরা আগামী কালকের থেকেই বা পরশু মঙ্গলবার থেকে কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যেতে পারে বলে এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবার এক্ষেত্রে যেটা তোমাদের লিস্ট বা তোমাদের যেটা র্যাঙ্ক তোমরা জেনেছো সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যাঙ্ক বা লিস্ট নয়, সেটা কিন্তু একটা স্টেট ওয়াইড মেরিট লিস্টের র্যাঙ্ক। এটা কিন্তু ডিস্ট্রিক্টের প্যানেল নয়। ডিস্ট্রিক্টের প্যানেল যেমন বিভিন্ন জেলার ক্ষেত্রে পাঠানো হয়েছে বললাম, বা যে 2-3টে জেলার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যেমনটা দেখেছো, ঠিক সেরকমটাই। এবারে আমরা যদি জেলাভিত্তিক ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করি যে কোন কোন জেলার ক্ষেত্রে তারা নিজের জেলায় পেতে পারে, যেমনটা তোমরা দেখেছো যে মালদা জেলার ক্ষেত্রে শেষের দিকে যারা র্যাঙ্ক করেছে তারা নিজের জেলায় পাচ্ছে না, তাদেরকে অন্য জেলায় কে পাঠানো হবে। আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে তোমরা পিডিএফ যেটা দেখছো, এই পিডিএফটা কিন্তু মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে, এবং এখানে দেখো এটা নন এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে, এবং এটা জেনারেল যে কাস্ট সেটার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ নন এক্সেমটেড ক্যাটাগরি এবং কাস্ট জেনারেল। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ একদম ডান দিকে 221। এখানে দেখো যে জেনারেল ক্যাটাগরির তোমরা যদি দেখো লাস্ট র্যাঙ্ক, যে স্টেট ওয়াইড মেরিট লিস্টের যে লাস্ট র্যাঙ্ক সেটা কত করেছে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে 2236, এটা কিন্তু জেনারেল র্যাঙ্ক। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এই যে 2236 এটা জেনারেল র্যাঙ্ক করেছে। এরপরে আমরা চলে যাব এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ যে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 94টা ভ্যাকেন্সি রয়েছে। এটাও কিন্তু নন এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে, এবং এক্ষেত্রে লাস্ট র্যাঙ্ক কত এসেছে এখানে দেখো, লাস্ট র্যাঙ্ক এসেছে 7589, 7589। এটা আমি বললাম এসসির ক্ষেত্রে। এরপরে আমরা চলে যাব
এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এসটিতে ভ্যাকেন্সি রয়েছে 26টা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে লাস্ট র্যাঙ্ক যেটা নেমেছে যে স্টেটের ক্ষেত্রে দেখো একজনই কিন্তু এখানে নিজের জেলায় অ্যাপ্লাই করেছে, অন্যরা কিন্তু এখানে আসার মতো নেই। 8431, এই যে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ভ্যাকেন্সি 26 কিন্তু একজনই অ্যাপ্লাই করেছে। এরপর আমরা চলে যাব যে ওবিসি এর ক্ষেত্রে যে 23টা ভ্যাকেন্সি রয়েছে, এবং 23টা ভ্যাকেন্সির ক্ষেত্রে যে 23 নম্বরে যে রয়েছে সেটা হচ্ছে 2730 জন। এই 2730, এটা হচ্ছে তার র্যাঙ্ক, 23 জন। এরপরে আমরা চলে যাব ওবিসিবির ক্ষেত্রে 3105 হচ্ছে লাস্ট র্যাঙ্ক। এরপরে আমরা চলে যাব এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে। এখানে এক্সেমটেড ক্যাটাগরির জেনারেলের লাস্ট র্যাঙ্ক যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3920। এই জায়গাটা 3920, আমি একটু দেখানোর চেষ্টা করছি। 3920 হচ্ছে জেনারেলের লাস্ট র্যাঙ্ক। স্কোর তোমরা আগে বাঁ দিকে দেখতে পাচ্ছ। এসসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা লাস্ট র্যাঙ্ক হচ্ছে 9471, এবং ওবিসি এর ক্ষেত্রে লাস্ট র্যাঙ্ক হচ্ছে 4121, ওবিসি বি এর ক্ষেত্রে লাস্ট র্যাঙ্ক হচ্ছে 4266। এরপরে আমরা চলে যাব এক্স সার্ভিসম্যান জেনারেলের ক্ষেত্রে 4276, ভ্যাকেন্সি 19, এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি 8, 9783। এরপরে ওবিসি এর ক্ষেত্রে 4298, এবং ওবিসি বি এর ক্ষেত্রে 4286। এরপরে হচ্ছে পিএইচদের ক্ষেত্রে যেখানে ভ্যাকেন্সি 21, এবং এখানে লাস্ট র্যাঙ্ক এসেছে 8026। এরপরে প্যারাটিচারদের দেখতে পাচ্ছ, প্যারাটিচারদের ভ্যাকেন্সি হচ্ছে জেনারেলে 44টা, আমি এগুলো ডিটেলে যাচ্ছি না। এসসি 17টা, ওবিসি এ 7টা, ওবিসি বি 5টা, এবং প্যারাটিচার পিএইচ হচ্ছে 2টো। এবং প্যারাটিচার এর পরে যেটা আমরা দেখতে পাবো যে স্টেট লেভেল কাউন্সিলিং, এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এরা কিন্তু নিজের জেলায় পায়নি। এই যে স্টেট লেভেল কাউন্সিলিং, তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা শুনবে। এই যে স্টেট লেভেল কাউন্সিলিংয়ে যাদের নাম রয়েছে এরা কিন্তু নিজের জেলায় পায়নি, এদেরকে কিন্তু মানে এরা অন্য জেলার ক্যান্ডিডেট, এরা কিন্তু মুর্শিদাবাদের জন্য সিলেক্ট হয়েছে। মানে এরা কিন্তু মুর্শিদাবাদ জেলার ক্যান্ডিডেট নয়, এরা মুর্শিদাবাদ জেলার জন্য কিন্তু সিলেক্ট হয়েছে। এই যে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ। এরপরে চলে যাও স্টেট লেভেল কাউন্সিলিং, আমি আবার দেখানোর চেষ্টা করছি। এই যে স্টেট লেভেল কাউন্সিলিং তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু মুর্শিদাবাদ জেলার ক্যান্ডিডেট না, এরা অন্য জেলার, এবং তাদের যে র্যাঙ্ক, স্টেট র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু মুর্শিদাবাদ জেলার জন্য সিলেক্ট হয়েছে। এরপরে এগুলো সবই তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট লেভেল কাউন্সিলিং, অর্থাৎ শেষের দিকে দেখবে এই জায়গাটা একটু লক্ষ্য করবে, স্টেট লেভেল কাউন্সিলিং যদি লেখা থাকে তাহলে সেই জেলাতে কিন্তু তারা সিলেক্ট হয়েছে, তারা কিন্তু সেই জেলার ক্যান্ডিডেট নয়, তারা অন্য জেলার। এরপরে আমি চলে আসি যে এই যে অন্য জেলার জন্য যারা সিলেক্ট হচ্ছে, যেমন মুর্শিদাবাদের তোমরা লিস্ট পেয়েছো, মালদার লিস্ট পেয়েছো, আলিপুরদুয়ারের লিস্ট পেয়েছো, হয়তো আজকে রাতের মধ্যেই বাকি যে জেলাগুলোর বা ডিপিএসসির লিস্ট পেয়ে যাবে। তোমরা পৌঁছাবে কি করে? নর্মাল গুগল সার্চ করবে ডিপিএসসি অ্যাড্রেস অফ অমুক ডিস্ট্রিক্ট, ধরো বীরভূম ডিস্ট্রিক্ট ডিপিএসসি অ্যাড্রেস বা ডিপিএসসি অ্যাড্রেস অফ বীরভূম, যে কোনো লিখে তোমরা যদি গুগল সার্চ করো তোমরা অ্যাড্রেস পেয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, বীরভূম জেলার ডিপিএসসি অফিস হচ্ছে যে বীরভূম জেলার সদর শহর সিউড়ি, সেই সিউড়ি বাস স্ট্যান্ডের কাছেই। তোমরা সিউড়ি যে রেল স্টেশন আছে সেখান থেকে পায়ে হাঁটা পথ বা টোটো করে মিনিট 5 লাগে তোমরা চলে আসতে পারবে। এরপরে আমি কয়েকটা ডিপিএসসির ফোন নাম্বার তোমাদেরকে এখানে প্রোভাইড করব, তোমরা ভিডিওটা রিপিট করে বা প্লেব্যাক যে স্পিড সেটাকে কমিয়ে নাম্বারগুলো একটু নোট করে রাখতে পারো। আমি একটু বলছি, বীরভূম জেলার যে ডিপিএসসির ফোন নাম্বার সেটা হচ্ছে 03462255596। দক্ষিণ দিনাজপুর জেলার ফোন নাম্বার হচ্ছে 03522255261। হাওড়া জেলার জন্য হচ্ছে 03326410189। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে হচ্ছে 03561230355। কলকাতার জন্য হচ্ছে 03324425520। হুগলি জেলার ক্ষেত্রে হচ্ছে 03326802370। উত্তর দিনাজপুরের জন্য হচ্ছে 03523246231। নর্থ 24 পরগনার জন্য হচ্ছে 03325521205। সাউথ 24 পরগনার জন্য হচ্ছে 03324611753। বাঁকুড়া জেলার জন্য হচ্ছে 03242244326।
কোচবিহার জেলার জন্য হচ্ছে 0358222484। দার্জিলিং জেলার জন্য হচ্ছে 035422548085। মালদা জেলার জন্য হচ্ছে 0351225855। মুর্শিদাবাদ জেলার জন্য হচ্ছে 034822522076। নদিয়া জেলার জন্য হচ্ছে 034722522764। পশ্চিম মেদিনীপুর জেলার জন্য হচ্ছে 032222756770। পুরুলিয়া জেলার জন্য হচ্ছে 032522228110। পূর্ব মেদিনীপুর জেলার জন্য হচ্ছে 032282631116। আবার বলছি, ভিডিওটা রিপিট করে বা প্লেব্যাক স্পিড কমিয়ে তোমরা শুনে নিও বা লিখে নিও। এরপরে আমরা জেলা ভিত্তিক আলোচনা করব। তো প্রথমেই আমি বলি যে হুগলি জেলার জন্য আমরা দেখেছিলাম যে হুগলি জেলার জন্য যে নন এক্সেমটেড যে ভ্যাকেন্সি জেনারেলের ক্ষেত্রে 264টা ছিল। এবং আমি এক্ষেত্রে কয়েকটা জেলার নাম বলি, যেমন বীরভূমের ক্ষেত্রে নন এক্সেমটেড জেনারেল 156, এসসি 63, এসটি 18, এরম করে ভ্যাকেন্সিগুলো ছিল। কোচবিহার জেলার জন্য ছিল জেনারেল 148, এসসি 60, এসটি 16, ওবিসি এ 27, ওবিসি বি 19, এরকম করেছিল। এবং জলপাইগুড়ি, হাওড়া, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, এই সমস্ত যে জেলাগুলো, এগুলোর ক্ষেত্রে যাদের, ভালো করে মন দিয়ে শোনো, এগুলোর ক্ষেত্রে যাদের, আমি আরও একবার জেলাগুলোর নাম বলছি, যে হুগলি, বীরভূম, হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা। আমি এখানে জলপাইগুড়ি, কোচবিহারটা বাদ দিয়ে বলছি। আবার একবার বলছি, হুগলি, বীরভূম, হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা। মুর্শিদাবাদের অলরেডি তোমরা লিস্ট পেয়ে গেছো। এক্ষেত্রে তোমাদের 90% বা তার অ্যাবাভ ক্যান্ডিডেট কিন্তু নিজের জেলায় পাবে, বাকিদেরকে অন্য জেলায় যেতে হবে। আমি আবার বলছি, 90% বা তার অ্যাবাভ নিজের জেলায় পাবে, বাকিদেরকে কিন্তু অন্য জেলায় যেতে হবে। এবার তোমরা নিজেরাই দেখতে পারবে যে কিভাবে আমি নিজের জেলায় পাবো কি পাবো না। ধরো কোনো জেলায় ভ্যাকেন্সি আছে, দেখা গেল তোমার ক্যাটেগরিতে যে 250টা ভ্যাকেন্সি আছে। এবার তোমার র্যাঙ্ক হয়েছে, সেই ক্যাটাগরিতে তুমি দেখে নিয়েছো যে 200-র মধ্যে, নিজের যে জেলার বা স্টেট ওয়াইড মেরিট লিস্টে যে আমি 200-র মধ্যে থাকছি, তাহলে কিন্তু তোমার পাওয়ার চান্স আছে বা তুমি পাবে। তোমার যদি 230 বা 40-এ চলে যায়, তাহলে কিন্তু তোমার পাওয়ার সম্ভাবনাটা কমে গেল বা তুমি পাবে না। কেন বলছি? কারণ তোমাকে তোমার জেলার জন্যে, যেমন তুমি সিলেক্ট করেছো, তোমার জেলাটা কিন্তু অন্য একজনও সিলেক্ট করে রেখেছে, বা পাশের জেলার ক্যান্ডিডেট যদি তার র্যাঙ্ক অনুযায়ী সেখানে পায়, সে কিন্তু তোমার জেলায় তোমার আগে ঢুকে পড়বে, তোমার র্যাঙ্কটা যদি পরে হয়। তো এই জন্যেই টায়ে বা খুব কম যদি ডিফারেন্সে তুমি থেকে থাকো, তাহলে কিন্তু তুমি বেরিয়ে যেতে পারো বা তোমার জেলায় নাও পেতে পারো, অন্য জেলায় তুমি সিলেক্ট হবে। এরপরে আমি যে জেলাগুলোর নাম বলছি, বিশেষ করে নর্থ বেঙ্গলের জেলাগুলো, যে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ারেরটা অলরেডি তোমরা দেখেই নিয়েছো। তো এদেরকে কিন্তু সবাই নিজের জেলায় পাবে, বরঞ্চ বাইরের জেলার থেকেও ক্যান্ডিডেটরা এই জেলার জন্য আসতে পারে। মানে এই জেলার জন্য যারা অ্যাপ্লাই করেছিল বা এই জেলার যারা বাসিন্দা, যারা নিজের জেলার জন্য অ্যাপ্লাই করেছে, প্রত্যেকেই এরা এখানেই থেকে যাবে। বাইরের জেলার থেকে হয়তো কিছু সংখ্যক যদি না পেয়ে থাকে তাদের নিজের জেলায়, সেটা দক্ষিণবঙ্গের দিক থেকেও হতে পারে বা মালদা টালদা ইত্যাদি এইসব জায়গা থেকেও হতে পারে, তারা কিন্তু এইসব জায়গাগুলোতে যাবে। এরপর আমি কিছু উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো উত্তর দিনাজপুরের জন্যই বললাম যে এখানে কিন্তু সবাই নিজের জেলায় পাবে, কারণ উত্তর দিনাজপুরের জন্য টোটাল সিট ছিল 387টা। এর মধ্যে জেনারেল ছিল 132, এসসি ছিল 52, এসটি ছিল 14, ওবিসি এ ছিল 13, ওবিসি বি ছিল 16 এবং রেস্ট সিটগুলো এক্সেমটেড, প্যারাটিচার এসব পড়েছিল। শিলিগুড়ির জন্য যেমন 138টা সিট ছিল, কম মনে হলেও আপাত দৃষ্টিতে ওইসব জায়গাতে ছেলেপুলের তুলনায় কিন্তু এটা অনেকটাই বেশি সিট। তো এগুলোতে কিন্তু যারা অ্যাপ্লাই করেছিল প্রত্যেকেই তারা কিন্তু নিজের জেলায় পাবে। এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলো, যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে সাউথ 24 পরগনাতে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের সব থেকে বেশি সিট, 1313 সিট, মোস্ট সিট। সাউথ 24 পরগনার জন্য যারা অ্যাপ্লাই করেছিল প্রত্যেকেই কিন্তু সাউথ 24 পরগনাতে পাবে, বরঞ্চ নর্থ 24 থেকেও কিন্তু কিছু ছেলেকে সাউথ 24 পরগনায় যেতে হতে পারে।
কারণ সাউথ 24 পরগনার সিটটা আমি একটু ডিটেলে বলি। এখানে 1313টা যে সিট, তার মধ্যে ছিল জেনারেল 445, এসসি 180, এসটি 49, ওবিসি এ 80, ওবিসি বি 56 এবং বাকিগুলো এসব নিয়ে টোটাল 1313 সিট ছিল, যেটা সবচেয়ে বেশি সিট। তো এখানকার সব ছেলেরা কিন্তু নিজের জায়গাতেই পাবে। এরপরে পুরুলিয়াতে 588টা মোট সিট ছিল, তার মধ্যে জেনারেল ছিল 200, এসসি ছিল 80, এসটি ছিল 22, ওবিসি এ ছিল 36, ওবিসি বি ছিল 22। তো এরকম করে এবার পুরুলিয়ার ক্ষেত্রে ব্যাপারটা বলি। পুরুলিয়ার ক্ষেত্রে যেহেতু পূর্ব মেদিনীপুরে কোনো সিট নেই বা পশ্চিম মেদিনীপুরে রয়েছে 13টা সিট, তো এখানকার কিছু ছেলে মেয়ে কিন্তু পুরুলিয়ার জন্য অ্যাপ্লাই করেছিল। তো পুরুলিয়ার ক্ষেত্রে যেটা আমি বলবো, পুরুলিয়ার এসসিদের জন্য একটু সমস্যা হতে পারে, কারণ পুরুলিয়াতে এসসিতে যারা জেনারেলে র্যাঙ্ক করেছো তাদের আলাদা কথা, কিন্তু যারা এসসিতেই র্যাঙ্কে আছো, এসসি র্যাঙ্কটা 22, পুরুলিয়ার এসসিদেরকে কিন্তু বাইরে যেতে হতে পারে, আর পুরুলিয়ার ওবিসি বিদেরকে কিন্তু বাইরে যেতে হতে পারে। ওবিসি বিও 22টা ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া পুরুলিয়ার জেনারেলদের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এসসিদেরও জেনারেলদের এসসি 80টা সিট রয়েছে, এদের বাইরে যাওয়ার সম্ভাবনা দেখছি না। ঠিক ওয়েস্ট মিদনাপুরে 13টা সিট, যার মধ্যে জেনারেল 4, ওয়েস্ট মিদনাপুরের ছেলে মেয়েদেরকে কিন্তু বাইরের জেলাতে যেতে হতে পারে। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে 770টা সিট, ভালোই সিট। পশ্চিম বর্ধমানে 140টা, মোটামুটি সিট আছে। তো পূর্ব বর্ধমানের সেরকমভাবে কাউকে হয়তো যেতে হতে পারে না, কিন্তু পশ্চিম বর্ধমানের কিছু জনকে হয়তো আশপাশের জেলাগুলো যেমন বীরভূম বা এদিকে বাঁকুড়া এইসব জেলাগুলোতে গেলেও যেতে হতে পারে। মালদার ক্ষেত্রে 454টা সিট, মালদা নিয়ে আমি বলছি না, কারণ মালদার ডিটেল পিডিএফ তোমরা পেয়ে গেছো। এরপর হচ্ছে কলকাতাতে 51টা ভ্যাকেন্সি রয়েছে। কলকাতার ক্ষেত্রে সবাই কলকাতায় পাবে না, কারণ কি কলকাতাতে কিন্তু আশপাশের যে সেন্ট্রিক যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ নর্থ 24, সাউথ 24, হাওড়া, হুগলি ইত্যাদি যে জেলাগুলো রয়েছে, এখানকার আমি স্পেসিফিক্যালি বলতে গেলে যে যারা বিবাহিত মহিলা, হয়তো কর্মসূত্রে তার হাজব্যান্ড কলকাতায় বা আশপাশে কোথাও চাকরি করেন বা থাকেন, সেক্ষেত্রে তারা কিন্তু কলকাতা সিলেক্ট করে রাখবে, বা এই স্টেট যে কাউন্সিলিং সেখানে কিন্তু কলকাতা হয়তো চুজ করবে। তো সেক্ষেত্রে কলকাতার জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন তারা সবাই হয়তো কলকাতাতে পাবে না, যেহেতু সিটটা কম এবং কলকাতাতে একটা চার্ম বা কি, মানে চার্মটা বলা হয়তো ভুল হচ্ছে, যে সবার নজরটা ওদিকে যেহেতু থাকে, এই যে কর্মক্ষেত্রের যে ব্যাপারটা আমি বললাম, তো সেক্ষেত্রে কলকাতাতে হয়তো সবাই পাবে না। দক্ষিণ দিনাজপুরে 254টা সিট সবাই মোটামুটি পেয়ে যাবে। বাঁকুড়ার ক্ষেত্রে 189 সিট, যেটা বললাম, বাঁকুড়ার সবাই কিন্তু নিজের জেলায় পাবে না। কারণ বড় কারণ হচ্ছে বাঁকুড়ার আশপাশের জেলাগুলোতেও কিন্তু সেভাবে কোনো সেরকম সিট আমি লক্ষ্য করছি না। পূর্ব মেদিনীপুরে কোনো ভ্যাকেন্সি নেই, পশ্চিম মেদিনীপুরে মাত্র 13টা ভ্যাকেন্সি, সবচেয়ে কম ভ্যাকেন্সি। সেক্ষেত্রে বাঁকুড়ার 189টা ভ্যাকেন্সি, যেখানে জেনারেল মাত্র 58। তো এক্ষেত্রে কিন্তু বাঁকুড়ার জেনারেলদেরকে বা এমনকি অন্য ক্যাটাগরিদেরকেও কিন্তু বাইরের জেলাতে চাকরি করতে হতে পারে। এবং এই বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলার ক্ষেত্রে যেটা আমার মনে হচ্ছে, এদের এই দুটো জেলার ক্ষেত্রে হয়তো বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে বাইরের জেলাতে নিজের জেলা ছেড়ে হয়তো চাকরি করতে যেতে হতে পারে। আলিপুরদুয়ারে 148টা সিট সবাই নিজের জেলায় পাবে, যেটা আমি বললাম। এরপরে যেটা নিয়ে আমি আলোচনা করব, যে যারা নিজের জেলায় বাদ দিয়ে বেশি সংখ্যক সিট দেখে, সংখ্যা বেশি দেখে অন্য জেলায় অ্যাপ্লাই করে ফেলেছিলেন, এবারে এখন দেখছেন যে র্যাঙ্কটা ভালো হয়েছে, নিজের জেলায় তার পাচ্ছি না, ওই জেলাতেই পাচ্ছি, এখন তারা কি করবেন? তো এটা দেখো, ভুলটা তোমাদেরই, কারণ সবচেয়ে মারাত্মক যেটা ভুল করেছো যেটা হচ্ছে স্টেট কাউন্সিলিং। যে নিজের জেলায় পাবে না বলে যে তুমি চাকরি পাবে না এমনটা না। তোমার যদি ভালো র্যাঙ্ক হতো তুমি নিজেই চুজ করতে, বা তোমার যদি খারাপ র্যাঙ্ক হতো তাহলে তুমি সেই জেলাতে পেতে না, হয়তো অন্য জেলায় যেতে হতো। তাহলে সবসময় তোমাদের উচিত ছিল নিজের জেলার জন্যই অ্যাপ্লাই করা, বা যেটা তোমরা চাইছো সেটাতেই অ্যাপ্লাই করা। সেটা হলেও তুমি সেখানে পেতে, সেটা না হলে তো তোমাকে এমনিতেই বাইরে যেতে হতো। কিন্তু এটা এখন সেই অন্যভাবে একটা পস্তানোর বিষয় হয়ে যাচ্ছে। তবুও বলবো, পর্ষদের সাথে যোগাযোগ করো, পর্ষদকে বিষয়টা জানাও, যদি কোনো সুরাহা হয়, এটুকুই বলতে পারি। আর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, এই যে ল্যান্ডলাইন নাম্বারগুলো দিলাম, তাতে যদি তোমাদের ফোন রিসিভ করতে কোনো সমস্যা হয় বা নেটওয়ার্কের সমস্যা বা এনগেজ যদি পাও, তাহলে যদি জেলার ক্যান্ডিডেট হও তাহলে তো নিজের ডিপিএসসিকে চিনবেই, বা যদি অন্যরকমভাবে যোগাযোগ করতে হয় সেটা হচ্ছে নিজের পরিচিত যারা প্রাইমারি টিচার রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন সংগঠনের লোকেদের ফোন নাম্বার নাও, তারাও টিচার, বা যারা ডিপিএসসিতে থাকেন বিশেষ করে চেয়ারম্যান বা অন্যান্য কোনো অফিসিয়ালের ফোন নাম্বার নাও, তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করো, আশা করি উপকৃত হবে। এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভালো থেকো, ধন্যবাদ।